ঘনাদা বললেন, না। আমরাও সবাই হাঁ। ঠান্ডা গরম কোনো রকম লড়াই চলছে না। বাইরে সাদা মেঘের হ্যান্ডবিল ছড়ানো শরতের আকাশ যেন পুজোর বাজারের মতো প্রসন্ন। কদিন ধরে আমাদের ৭২ নম্বর বনমালী নস্কর লেনের আবহাওয়াও তাই। এই গোলমেলের সময়েও শিবু ট্রেনে করে প্রথমে গড়িয়াহাট, তারপর সোনারপুর, শেষে ক্যানিং পর্যন্ত ধাওয়া করে চিংড়ি, ভেটকি, এমনকি গাঙের ইলিশ পর্যন্ত নিয়ে এসেছে। সর্ষের তেলের অভাবটা বাদাম তেলে সর্ষের গুঁড়ো মিশিয়ে টের পেতে দেওয়া হয়নি। শিশির একটা করে নতুন সিগারেটের টিন একদিন অন্তর খুলে আর হিসেব রাখছে না। ঘনাদা দুবেলা আমাদের আড্ডা ঘরে নিজে থেকে হাজিরে দিয়ে এ পর্যন্ত গাল গল্পের ২-৪টে মাত্র ফুলঝুরি ছাড়লেও তুবড়ি পটাকার আশায় আমরা সমানে জল উঁচু জল নিচু মেপে তার সঙ্গে তাল দিয়ে যাচ্ছি। হঠাৎ তাহলে ঘনাদার এমন ঘাড় বাঁকাবার কারণ কি? আর বেঁকে দাঁড়ালেন কিসে? শহরের সেরা আইসক্রিমে। প্রেমেন্দ্র মিত্র জন্ম ৪ সেপ্টেম্বর ১৯০৪ এবং মৃত্যু ৩রা মে ১৯৮৮ সালে ছিলেন বাংলা সাহিত্যের এক বহুমুখী প্রতিভা, কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও চলচ্চিত্র পরিচালক। কল্লোল যুগের অন্যতম মুখ্য লেখক হিসেবে পরিচিত প্রেমেন্দ্র মিত্র তার সৃষ্ট ঘনাদা চরিত্রের জন্য বাংলা তথা বিশ্ব সাহিত্যে চিরকাল অমর হয়ে থাকবেন। ঘনাদার প্রত্যেকটি গল্পতেই সংযোজন ঘটে বিজ্ঞান, রোমাঞ্চ ও কল্পনার। এছাড়া প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট অন্যতম জনপ্রিয় চরিত্রগুলি হল পরাশর বর্মা, মেজকর্তা, মামা বাবু, যারা বিভিন্ন গল্পে বাঙালি পাঠকের মন জয় করেছে। প্রেমেন্দ্র মিত্র বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ হিসেবে বিবেচিত হন। তাঁর সাহিত্য চর্চা শুরু হয় মাত্র ১৭ বছর বয়সে বেনামি বন্দর কবিতার মাধ্যমে। এরপর বিভিন্ন কাব্যগ্রন্থে তার কাব্যিক ভাবনা ও সমাজ চিন্তা প্রকাশ পেয়েছে। তিনি চলচ্চিত্র পরিচালনাতেও দক্ষ ছিলেন। সাহিত্য ও চলচ্চিত্রের সংমিশ্রণে তিনি নতুন মাত্রা যোগ করেন। রবীন্দ্র পুরস্কার, একাডেমি পুরস্কার, পদ্মশ্রী ইত্যাদি বিভিন্ন সম্মানে ভূষিত প্রেমেন্দ্র মিত্রের সাহিত্য জগৎ কেবল কল্পনা নয়, বরং সমাজ, বিজ্ঞান, ইতিহাস ও মানবিকতা নিয়ে গভীর ভাবনার প্রতিফলন। এর আগে তার লেখা তেলেনাপোতা আবিষ্কার এবং ঘনাদার বিভিন্ন গল্প আপনারা ৩২.৫ ভাজায় শুনেছেন। আজ ৩২.৫ ভাজার নিবেদন ঘনাদার গল্প ঘনাদা কুলপি খান না। শুনতে থাকুন প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা কুলপি খান না। অনেক ভেবেচিন্তে এই আইসক্রিমের ব্যবস্থা করেছিলাম। পাড়ার বিখ্যাত তেলে ভাজার ওপর আর ভরসা নেই। সর্ষের তেল যখন মহাজনের গোডাউনে নারকেল তেলের টিনে অজ্ঞাতবাস করছে, তখন তেলে ভাজা খেতে মোবিল না সায়ানাইড কি পেটে যাবে ঠিক কি? বড় রাস্তার রেস্তোরাঁর চপ কাটলেটও চোখ বুজে আর মুখে ফেলবার নয়। সামনেই কাঠের আড়ত, আর কিছু না হোক সেখানকার কড়াতের গুঁড়ো এই বাজারে কাজে লাগতেও তো পারে। অনেক বিচার বিবেচনা করে তাই শহরের সেরা কোম্পানির কুলপি মানে আইসক্রিম আনিয়েছিলাম আজ বিকেলে। এই কুলপিতে ছিটে ফোটার বদলে গল্পের একটা বড় চাই যদি জমে, এই আশা। বনোয়ারি বড় ট্রেতে আইসক্রিমের প্লেটগুলো সাজিয়ে আনতেই ঘনাদার চোখে একটু ঝিলিক দেবে ভেবেছিলাম।
তা তো নয়ই, একসঙ্গে দুটো টুটি ফ্রুটি সমেত সবচেয়ে বড় প্লেটটা তার দিকে এগিয়ে দিতেই ঘনাদা যেন রবি বর্মার ছবির বিশ্বামিত্রের মতো মেনকার কোলে শকুন্তলাকে দেখে শিউরে উঠে নিষেধের হাত তুলে মুখ ফেরালেন। সে কি ঘনাদা? শিশির অবাক হয়ে বললে। আইসক্রিম খাবেন না? একেবারে বাজারের সেরা কুলপি বরফ। শিবু পঞ্চমুখ হয়ে উঠল। ম্যাগলিটি থেকে স্পেশাল অর্ডার দিয়ে আনানো, জিভে ঠেকতে না ঠেকতে মন প্রাণ জুড়িয়ে যায়। এ কুলপি খাবেন না? না। ঘনাদার এই সংক্ষিপ্ত যুক্তাক্ষর বর্জিত প্রত্যাখ্যানেই আমরা একেবারে হাঁ। গৌর তবু একবার ওকালতি করে দেখল। এ আর সেই মাটির হাড়ির ময়দা আটা টিনের খোলের নোংরা কুলপি নয়, দস্তুর মতো বৈদ্যুতিক যন্ত্রে তৈরি, হস্ত দ্বারা অস্পৃষ্ট। একটু শুধু চেখেই দেখুন না। ভবি তবু ভোলবার নয়। সামনে যেন নিমের পাঁচন ধরা হয়েছে, এমনইভাবে মুখ বেঁকিয়ে ঘনাদা হাতের শুধু কনিষ্ঠা, অনামিকা ও মধ্যমা নেড়ে সরিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত করলেন। বরফ খেলে দাঁত কনকন করে বুঝি? মুখ ফসকে কথাটা বেরিয়ে যেতেই তটস্থ হয়ে উঠলাম। ঘনাদার বাঁধানো দাঁত ধরা পড়ার সে কেলেঙ্কারি তো ভোলবার নয়। তারপর থেকে সাবধানে সে উল্লেখ আমরা এড়িয়েই যাই। আজ হঠাৎ আমার ভুলেই না ঘনাদা আরাম কেদারা ছেড়ে উঠে পড়েন। বেফাস কথাটা সামলাতে যাচ্ছি, হঠাৎ শিশির যেন আমার বেয়াদবির খেই ধরেই উল্টো হাওয়া দিয়ে বসল। না না, দাঁত কন নয় ঘনাদা, ওই পেল্লায় ম্যাগনাম সাইজ দেখেই ভয় পাচ্ছেন। বরফ তো নয়, যেন এক জোড়া কোল বালিশ। ঘনাদা আর অত বড় বরফ দেখেননি কখনো? শিবু শিশিরকে বকুনি দেওয়ার ছলে একটু খোঁচা লাগালো। আরে দেখবেন না কেন? গৌর আরেকটু ফুটিয়ে দিলে। বরফের দোকানে কাঠের গুঁড়ো মাখানো চাই দেখেছেন, তার বেশি তো কিছু নয়। কেন? আমি সরল প্রতিবাদ জানালাম। দুনিয়া এসপার ওসপার করে ঘনাদা একটা আইসবার্গও দেখেননি কখনো? এই তো সেবার সেই ছড়ির কল্যাণে দক্ষিণ মেরু থেকে বেঁচে ফেরবার পথে আইসবার্গের ওপরই পড়েছিলেন। আকাশে আজ 2-4টে হালকা সাদা মেঘ ছাড়া কিছু নেই। কালো মেঘগুলো সব ঘনাদার মুখেই এসে জমেছে টের পাচ্ছিলাম। আমি শঙ্কিত হলেও গৌর কিন্তু তাতেও যেন ভ্রুক্ষেপ না করে তাচ্ছিল্যের সঙ্গে বললে, হ্যাঁ, ওই আইসবার্গ পর্যন্তই বলতে পারো। আইসবার্গটা বুঝি কিছু না? ঘনাদার নাম বাঁচাতে আমাকেই কোমর বাঁধতে হলো। সেটা কত বড় হবে ঘনাদা? উৎসুকভাবে ঘনাদার দিকে চোখ কপালে তোলবার জন্য প্রস্তুত হয়ে তাকালাম। আইসবার্গটা এভারেস্ট না ছাড়াক, অ্যালপস কি অ্যান্ডিসকে লজ্জা দেবেই নিশ্চয়। কিন্তু একেবারে যেন থাবড়া দিয়ে বসিয়ে দিয়ে ঘনাদা নিজেই নিতান্ত অবজ্ঞা সুরে বললেন, কত আর 102 ফুট উঁচু হবে বড় জোর। সঙ্গে সঙ্গে ঘনাদা উঠে পড়েন আর কি। আমি এবার হতাশ, কিন্তু প্রথম ছ্যাঁকা যে দিয়েছিল সেই শিশিরই মলম লাগিয়ে নরমে গরমে এমন বাজিমাত করবে কে ভেবেছিল। হঠাৎ খুক খুক করে দুবার কেশে নিয়ে শিশির বললে, গলাটা কেমন খুসখুস করছে, যা ডেঙ্গুর মরশুম চলছে, গলার জন্য একটা কিছু খেলে হয়। আমার ঘরে থ্রোট প্যাস্টেল আছে, আনাবো নাকি ঘনাদা? ঘনাদা প্রায় উঠে দাঁড়িয়ে পড়েছিলেন। আবার আরাম কেদারায় একটু সোজা হয়ে বসে বললেন, তা থাকে যদি আনাও। আর ভাবছি শিশির এখন রাস্তা পেয়ে গেছে বোঝা গেল। 2 গ্রাসে
নিজের প্লেটের আইসক্রিমটা সাবার করে মুখ চোখের কাহিল অবস্থাতেই করুণ সুরে বললে, এসব বরফ টরফ এখন না খাওয়াই ভালো, বাজারে কিছুতে বিশ্বাস তো নেই। রামভোজকে না হয় কটা অমলেট ভাজতেই বলি। বলো। ঘনাদা এবার আরাম কেদারায় গা এলিয়ে দিলেন যেন নির্লিপ্তভাবে। সেই সঙ্গে ক কাপ গরম কফি, গৌর ফরমাস করলে। ঘনাদার মুখ থেকে আষাঢ়ের মেঘগুলো সরছে বলেই মনে হলো। হঠাৎ আবার শিশিরের বেয়ারা খোঁচা। ঠান্ডাটা আপনার সয় না না ঘনাদা? ঘাটে লাগতে লাগতে নৌকা বুঝি বানচাল হয়ে যায়, কিন্তু বিপরীতেই হিত হয়ে গেল যেন খুশমন্তরে। ঘনাদা তার সেই পেটেন্ট নাসিকা ধ্বনি ছেড়ে বললেন, হ্যাঁ, তেমন আর সয় কই। শুনেছি দক্ষিণ মেরুর অভিযানে রাশিয়ানরা ভোস্টকে -125 পেয়েছে। সেটা আমার দেখবার সৌভাগ্য এখনো হয়নি, তবে পাড়ার থার্মোমিটার পাথর হয়ে জমে অচল হয়ে গেছিল। থার্মোমিটারের পাড়া জমে গেছিল? স্বাভাবিক বিস্ময়ের সঙ্গে উস্কানি দেবার জন্য মুখ ব্যাদান করতে হলো। কত ঠান্ডা তাহলে? কত ঠান্ডা বুঝবেন কি করে? গৌর ধমক দিল। শুনছিস থার্মোমিটার জমে গেছিল? না, পাড়ার থার্মোমিটার জমলেও ঠান্ডা মাপা যায়। ঘনাদার অনুকম্পা অবজ্ঞার দৃষ্টি যত জোরালো, আমাদের আশাও সেই অনুপাতে প্রবল। পাড়া জমে শক্ত হয়ে যায় 38-এ, তারপর অ্যালকোহল থার্মোগ্রাফ দরকার হয়। সে অ্যালকোহল থার্মোগ্রাফে তখন -70। -70? গৌর বেনা চেষ্টাতেই চোখ কপালে তুলল। কোথায়? দ্রাঘিমা 42.12 পূর্ব অক্ষাংশ, উত্তর 72.35। বলা বাহুল্য, ঘনাদার এই সরল সংক্ষিপ্ত সমাচারে আমরা সবাই অথই পাথারে। শিবুই প্রথম সামলে উঠে দুবার ঢোক গিলে জিজ্ঞাসা করলে, উত্তর অক্ষাংশ বলছেন না? তার মানে আলাস্কা টালাস্কা কি ল্যাপল্যান্ড আইসল্যান্ড বুঝি? না, গ্রিনল্যান্ডের উত্তর পূবে 8500 ফুট, যাকে আইস ক্যাপ বলে, সেই বরফের একটা চাইয়ের ওপর। 8500 ফুট বরফের চাই? ঘনাদা গৌড়ের বেয়াদবির জবাব দিলেন বুঝে বিস্ফারিত নয়নে জিজ্ঞেস করলাম, সেখানে মানুষ থাকে? না, থাকে না। প্রায় 50,000 বর্গ মাইলের মধ্যে মানুষের বসতি নেই বললেই হয়। জায়গাটা সুমেরু বৃত্তেরও 400 মাইল উত্তরে। গ্রিনল্যান্ডের সবচেয়ে দক্ষিণের ঘাঁটি ফেয়ারওয়েল অন্তরীপ থেকে প্রায় 1000 মাইল। উত্তর মেরুও 1000 মাইলের কিছু বেশি। সেটা IGY মানে ইন্টারন্যাশনাল জিওলজিক্যাল ইয়ার বলে কয়েক মাসের জন্য এই বরফের শ্মশানে একটি বৈজ্ঞানিকের দল কাছাকাছি কোথাও একটা ঘাঁটি বসিয়ে একটা রাত কাটাতে এসেছে, এইটুকু শুধু জানতাম। ঘনাদা ভাষণ থামিয়ে আমাদের মুখের ওপর একবার চোখ বুলোলেন। তার ঠোঁটের বাঁকা হাসিটুকুর মানে না বুঝে আমি বেশ একটু অবাক। গৌরী আমাদের মুখ রক্ষা করলে, ভুরু কুঁচকে বললে, কয়েক মাস ধরে এক রাত কাটাচ্ছে, মানে ওখানে সেই 6 মাস দিন 6 মাস রাত। তাহলে ঠিক ধরেছ।
ঘনাদা কিঞ্চিত প্রসন্ন হয়ে বললেন। তখন সেই রাত দুপুর চলছে, সূর্যের মুখ দেখা যায় না, শুধু একবার 24 ঘন্টার মধ্যে আকাশটা একটু পরিষ্কার হয়। তবে মাঝে মাঝে উত্তর আকাশে যেন বৈদ্যুতিক আতশবাজির উৎসব লেগে যায়। অরোরা বোরিয়ালিস! শিশির তার বিদ্যা জাহির করে বোধহয় বিবাদ বাঁধালে। হ্যাঁ, ওই বোরিয়ালিসের ভুতুড়ে আলোয় এক বিশাল সাসক্রুজির ওপর দিয়ে তখন দূরের এক নুনাটাক লক্ষ্য করে চলেছি। দাঁড়ান দাঁড়ান, শিশিরের বাহাদুরি খেসারত দিতে বাধ্য হয়ে ঘনাদাকে থামাতে হলো। ওসব শাস্ত্রীজি আর নুনটুন আবার কি? শাস্ত্রীজি নয় সাসক্রুজি, আর নুনটুন নয় নুনাটাক। ঘনাদা কৃপা করে ব্যাখ্যা করলেন। সাসক্রুজি হলো ঢেউ খেলানো বরফের প্রান্তর, আর নুনাটাক হলো পাহাড় গোছের পাথুরে ঢিবি। প্রথম কথাটা রুশ ভাষার, দ্বিতীয়টা এস্কিমোদের থেকে পাওয়া। ওই কথাগুলোই এখানে চালু। একটু থেমে আমাদের কুপোকাত অবস্থাটা উপভোগ করে ঘনাদা বলতে শুরু করলেন। গায়ে ভাল্লুকের চেয়ে ধক্কর পোশাক, পশমের পা গেঞ্জি, হাত গেঞ্জি, তার উপর পশমের শার্ট পাজামা, পরপর দুজোড়া গরম মোজা, ভেতরে রেশমের লাইনিং দেওয়া পশমের পার্কা, তার ওপরে ক্যারিবো হরিণের লোমওয়ালা চামড়ার প্যান্ট, আর মলগা হরিণের লোমশ চামড়ার বড় পার্কা, আর মাথা ঢাকা টুপি, পায়ে সিলের চামড়ার জুতো, দু হাতে পশমের দস্তানার ওপর বলগা হরিণের চামড়ার আর একটা দস্তানা, মুখে তুষার বাঁচাবার গগলস আটা মুখোশ, তা সত্ত্বেও মুখে গলায় যেখানে একটু ফাঁকা সেখানে যেন অসংখ্য অসার করা ছুঁচ ফুটছে। গ্রিনল্যান্ডের এই বরফের প্রান্তরে ঠিক তুষারপাত যাকে বলে তা খুব কমই হয়। সাদা ঢেউ খেলানো শূন্যতার ওপর দিয়ে সারাক্ষণ অসহ্য একটা গোঙানি তোলা ঝোড়ো হাওয়া এলোমেলোভাবে বয়, আর তাতে একটু ফুটলেই কালিয়ে দেওয়া বরফের অগুন্তি ছুঁচ যেন সূক্ষ্ম খ্যাপা ভোমরার ঝাঁকের মতো উড়ে বেড়ায়। এইভাবে কয়েক পা আরও এগিয়ে সামনে সেই ফাটলটা দেখতে পেলাম। বরফের প্রান্তর দুফাঁক করে কত হাজার ফুট অতলে যে নেমে গেছে তার ঠিক নেই। ওপরে এই ফাটলটা এদিক থেকে ওদিক প্রায় 14 ফুট চওড়া। আমার পেছনে পেরিনো যে এসে দাঁড়িয়েছে, অরোরা বোরিয়ালিসের ভুতুড়ে আলোর ফেলা ছায়া দেখেই বুঝলাম। পেছন না ফিরেই জিজ্ঞাসা করলেন, এবার কি করবেন সেনর পেরিন? এই ক্রেভাস কতদূর লম্বা কিছু তো বোঝবার উপায় নেই, অথচ এটা পার না হলে তো আপনি যে নুনাটাক দেখাচ্ছেন সেখানে পৌঁছানো যাবে না। এই দুমণি পোশাক নিয়ে পারবেন লাফ দিয়ে পার হতে? লাফ দেওয়ার দরকার হবে না। স্নো মাস্কের ভেতর দিয়েই সেনর পেনিরের জলদ গম্ভীর গলা শোনা গেল। এখান থেকেই ফিরে যাব ভাবছি, আর একলাই ফিরব। একলাই ফিরবেন? যেন কথাটা ঠাট্টা মনে করে গ্রাহ্য না করে হেসে উঠে নিচু হয়ে তার দিকে পেছন ফিরে বসে অতল ফাটলটা ভালো করে পরীক্ষা করতে করতে বললাম, কি ভয়ঙ্কর ফাটল দেখেছেন? মনে হয় সোজা 8000 ফুট সেই পাতালে নেমে গেছে। হ্যাঁ, পেছন থেকে আমার প্রায় ঘাড়ের ওপরে পেরিনের বাজখাই গলা শোনা গেল। এবার একটা কেলে গুবড়ে পোখার পক্ষে গোড়টা একটু বেশি জমকালো হয়ে যাচ্ছে। 8500 ফুট বরফের পিরামিড মিশরের ফেরাওরাও ভাবতে পারেনি। যেন রীতিমতো ঘাবড়ে গিয়ে
এবার উঠে দাঁড়িয়ে বললাম, আপনার হঠাৎ এরকম ঠাট্টার মানে তো বুঝতে পারছি না সেনর পেরিন। আপনার প্রাণ সংশয় বলে সাহায্য করবার জন্য আমায় ডেকে নিয়ে এলেন, তখন গোপনে বললেন যে SAS এর এই ট্রান্সপোলার ফ্লাইটের জেট হঠাৎ বিকল হয়ে এভাবে আইস ক্যাপের ওপরে নামার পেছনে ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে। প্লেনটা প্রায় নিরাপদেই নামলেও প্রথম ধাক্কায় আপনার পাশের সিটের ভদ্রলোক মিস্টার হিগিন্সের হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়াটা স্বাভাবিক নয়। আপনাকে ঘায়েল করতে গিয়েই শত্রুরা সামান্য ভুলে নাকি মিস্টার হিগিন্সকে জখম করে বসেছে। শত্রুরা প্লেনের ভেতরেই যাত্রী না কর্মচারী সেজে আছে আপনি বুঝতে পারেননি বলেই তাদের ভয়ে আপনি প্লেন ছেড়ে পালাবার এই ভয়ঙ্কর ঝুঁকি নিয়েছেন। এখানে IGY এর বৈজ্ঞানিকদের একটা ঘাঁটি বসেছে বলে আপনার জানা আছে। প্লেন সামান্য যেটুকু জখম হয়েছে তা সারাবার ফাঁকে আপনি আমার সাহায্য চেয়েছেন সেই ঘাঁটি খুঁজে বার করবার জন্য। সীমাহীন তুষারের এই ধুধু জনমনীষীহীন তেপান্তরে সে অজানা ঘাঁটি খুঁজে না পাওয়ার মানে যে কি তা বুঝেও জেনে শুনে এত বড় বিপদ ঘাড়ে নিয়ে আপনার সঙ্গী হয়েছি, আর আপনি কি না এরকম বিশ্রী ঠাট্টা করছেন। আচ্ছা, ঠাট্টা আর করবো না তাহলে। অরোরা বোরিয়ালিসের ভুতুড়ে আলোর রং বেরঙের মায়া পর্দা দোলানো সেই গাদা তুষারের অসীম মহাশ্মশানে ছুঁচ ফোটানো হাওয়ার অবিরাম গোঙানি ছাপিয়ে যেন সাক্ষাৎ যমদূতের মতো পেরিনের বুক কাঁপানো হাসি শোনা গেল। তারপর হাসি থামিয়ে সে চাপা গর্জন করে বললে, শোন তাহলে হতভাগা, বরফের পিরামিডের তলায় কবর দেবার আগে তোকে সত্যি কথাগুলো শুনিয়ে দিই। তুই আমায় চিনতিস না, কিন্তু তুই যে হিগিন্সকে পাহারা দেবার জন্য এই প্লেনে যাচ্ছিস তা আমি জানতাম। এই জেট প্লেন যে হঠাৎ বিকল হয়ে এই আইস ক্যাপের ওপর নেমেছে সে আমাদেরই কারসাজিতে। এই প্লেনের ফ্লাইট ইঞ্জিনিয়ার আমাদের হাতের মুঠোয়, তারই কৌশলে প্লেনের ইঞ্জিন হঠাৎ বিগড়ে গেছে। কিন্তু প্লেনের ইঞ্জিন বিগড়ে দিয়ে এই জনমানবহীন বরফের রাজ্যে নামতে বাধ্য করায় লাভটা কি? আমি যেন হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম। লাভটা এখনো বুঝতে পারিসনি? পেরিন হায়নার হাসি হেসে বললে, লাভ এক ঢিলে দুই পাখি সাবার করা। প্লেনটা বেকায়দায় নামাবার সময় সামান্য যেটুকু ঝাঁকুনি লেগেছে তারই সুযোগ নিয়ে পাশে থেকে মাথায় ঘা দিয়ে বুড়ো হিগিন্সকে বেহুশ করেছি। তারপর গোলমালের মধ্যে তার অ্যাটাচিটাই তুলে নিয়ে টয়লেটে গিয়ে ঢুকেছি। সেখানে যা দরকার বার করে নিয়ে তার জায়গায় অন্য কাগজপত্র রেখে অ্যাটাচিটা আবার যথাস্থানে রেখে দিয়েছি। ফ্লাইট অফিসার আর ইঞ্জিনিয়াররা তখন প্লেন থেকে নেমে বাইরে মেরামতের কাজে লেগেছে। এবার তোর একটা ব্যবস্থা না করলে নয়। বাইরের পোশাকগুলো এয়ার ব্যাগে ভরার ছিল, আর একবার টয়লেটে গিয়ে সেগুলো পরে ফেলেছি। প্লেনের ভেতরে যেখানে 70 ডিগ্রি তাপ, বাইরে সেখানে -70। ওই গোলমাল না হলে অফিসাররা কেউ বাধা দিত। একজন স্টুয়ার্ডেস চেষ্টাও করেছিল, কিন্তু পোশাক দেখিয়ে তাকে বুঝিয়ে নিচে নেমেছি। তুই যে আগেই নিচে নেমেছিস তা দেখেছি। নিচে তোকে একটু আড়ালে ডেকে নিয়ে এই আজগুবি বিপদের কাহিনী শুনিয়েছি। এত সহজে আহাম্মকের মতো তুই এ ফাঁদে পা দিবি তা সত্যিই আশা করিনি।
তখন রাজি না হলে অন্য উপায়ে তোকে সাবার করবার ব্যবস্থা করতে হতো। তাহলে আপনার বিপদ, IGY এর ঘাঁটি খোঁজার কথা সব মিথ্যে? আমি যেন দিশাহারা। তোর মতো একটা গবেটকে যারা হিগিন্সকে আগলাবার জন্য পাঠিয়েছে তাদের বুদ্ধিকেও বলিহারি। পেরিন যেন গায়ে থুতু দেবার মতো করে বললে, এই 50,000 বর্গমাইল ধুধু বরফের রাজ্যে IGY এর একটা কুঁড়ের মতো আস্তানা খুঁজে বার করা খড়ের গাদায় ছুঁচ খুঁজে বার করার চেয়ে যে শক্ত, সে হুষ্টুকুও তোর হয়নি। কিন্তু আর কথা বাড়িয়ে লাভ নেই, প্লেন বোধহয় এতক্ষণে চালু হয়ে এসেছে। তোর কবরের ব্যবস্থা করে তাড়াতাড়ি ফিরতে হবে এবার। সত্যি একলাই ফিরে যাবেন? আমি যেন সমস্ত ব্যাপারটা এখনো বিশ্বাস করতে না পেরে ভ্যাবাচ্যাকা। ওরা যখন আমার কথা জিজ্ঞাসা করবে? আমায় জিজ্ঞেস করবে কে? পেরিন খেকিয়ে উঠল। আমার সঙ্গে তোকে আসতে কেউ দেখেছে? তুই যে নেই এ গোলমালে তা কেউ খেয়ালই করবে না। খেয়াল পরে কোনো সময় অবশ্য হবে, কিন্তু তখন প্লেন উত্তর মেরু পেরিয়ে বোধহয় প্রশান্ত মহাসাগরের নাগাল পেয়েছে। তুই তখন সব খোঁজাখুঁজির বাইরে। এই ফাটলেই তাহলে ফেলে দেবেন বলছেন? হতাশ করুণ সুরে বলে ফাটলটা আরেকবার দেখবার জন্যই যেন পেরিনের দিকে পিছু ফিরলাম। সেই মুহূর্তে পেরিন বুনো মোষের মতো পেছন থেকে সজোরে ঠেলা দিলে। তৈরিই ছিলাম, তবু হাত বাড়িয়ে ধরে না ফেললে পেরিন সেই হাঁ করা পাতালে বোধহয় তলিয়েই যেত। ধরে ফেলা তার হাতটা ফাটলের পাড়ে বরফের একটা খাঁজে লাগিয়ে দিয়ে বললাম, শক্ত করে ধরুন সেনর পেরিন। আপনার যা দুমনি বালির বস্তার মতো লাশ, তাতে আগেই যদি বরফের পাড় ধসে না যায় তাহলে মিনিট 5 অন্তত টিকে থাকতে পারবেন। প্রাণপণে 2 হাতে বরফের খাঁজটা ধরে অতল ফাটলের ওপর ঝুলতে ঝুলতে পেরিন ভয়ে কাঁপা ধরা গলায় কোনো রকমে বললে, আমি আমি হ্যাঁ, আপনি আমার জন্য ভালো সমাধিরই ব্যবস্থা করছিলেন, কিন্তু আমার মতো সামান্য একটা পোকামাকড়ের পক্ষে এমন সমাধি একটু বেমানান নয়। বরফের পিরামিডটা আপনার কবরেরই মান রাখবে। আমি আর ধরে থাকতে পারছি না। এবার একটু দম পেয়ে পেরিন আর্তনাদ করে উঠল, আমায় বাঁচাও, এবার আমি তোমাকে অনেক অনেক টাকা দেব। এত টাকা তুমি ভাবতে পারো না। সত্যি বলছেন? আমি যেন একটু দমনা, কিন্তু টাকার আমার ভাবনা কি? আপনার পকেটেই যে কটা কাগজ চুরি করে রেখেছেন সেগুলো পেলেই তো আমি টাকা রাখবার জায়গা পাবো না। পাড়ের ধার থেকে ঝুঁকে পেরিনের পার্কা থেকে শুরু করে 7 পুরু জামার তলায় হাত চালিয়ে তার শার্টের ভেতরের পকেট থেকে খামে ভরা কাগজগুলো বার করে নিয়ে বললাম, কিছু মনে করবেন না, কখন আপনি এ ফাটলে তলিয়ে যান কিছু ঠিক নেই তো, তাই এগুলো আগেই বার করে নিলাম। আমার হাত অবশ হয়ে আসছে। পেরিনের এবার প্রায় ডুকরে কান্না। আপনাকে দিব্যি গেলে বলছি, নিজে থেকে আমি ধরা দেব। সব সব ষড়যন্ত্রের কথা কবুল করে যারা যারা এর ভেতর আছে ধরিয়ে দেব। আমায় বাঁচান। দেখুন দেখি, বড় ফাঁপড়েই যেন পড়লাম। 8,000 ফুট ফাটলে নামিয়ে দিচ্ছিলেন, এখন আবার তুই থেকে আপনিতে তুলে লজ্জা দিচ্ছেন। কিন্তু ষড়যন্ত্রের কথা জানাবার জন্য আপনাকে বাঁচাবার দরকারই নেই যে। আপনার মতো নিরেট আহাম্মক বেঈমানকে যারা এই শয়তানি কাজ হাসিল করতে নিয়েছিল তাদের বুদ্ধিকে বলিহারি।
আপনি কি ভাবেন ষড়যন্ত্রের কথা জানতে আমাদের কিছু বাকি আছে? হিগিন্সকে আগলাতে নয়, আপনার ওপর নজর রাখবার জন্যই আপনার পেছনের সিটে জায়গা নিয়ে চলেছি। ফ্লাইট ইঞ্জিনিয়ার আপনাদের হাতের মুঠোয় বলে ইঞ্জিন বিগড়ে দিয়ে এই বরফের শ্মশানে প্লেন নামাবার ব্যবস্থা করেনি। সে যাকে বলে ডাবল এজেন্ট, মানে আমাদেরই চর। আপনাদের দলে লোক সেজে এতদিন আপনাদের ধোঁকা দিয়েছে। এই অমূল্য কাগজ চুরি ষড়যন্ত্রের কথা জানা থাকলেও হাতে নাতে ধরবার জন্যেই যেন আপনারই সুবিধে করতে প্লেন এখানে নামানো হয়েছে। ঘটে যদি আপনার একটু বুদ্ধি থাকতো, তাহলে আমায় প্লেনের বাইরে সব পোশাকে দেখেই আপনার সন্দেহ হতো। সাধারণ প্লেনের যাত্রী হয়ে গ্রিনল্যান্ডের ওপর ঘোরাফেরার পোশাক কেউ সঙ্গে রাখে না। এই আইস ক্যাপে IGY এর ঘাঁটি যে এখন ধারে কাছে নেই তা আমি জানি। আপনার মিথ্যে ধাপ্পা অত সহজে বিশ্বাস করে যে আপনার সঙ্গে এসেছি, সে শুধু আপনার দৌড় দেখবার জন্য। মিস্টার হিগিন্সও আপনার চোরা মারে অজ্ঞান হননি। এইরকম কিছু হতে পারে আন্দাজ করেই তার গায়ে বুলেট প্রুফ বর্মআটা আর মাথায় শক্ত ইস্পাতের আঁটো টুপির ওপর পরচুলা লাগানো। তিনি শুধু অজ্ঞান হবার ভান করেছিলেন। কিন্তু আর কথা বাড়িয়ে লাভ নেই, আপনার হাত দুটো অসাড় হয়ে এসেছে বুঝতে পারছি। ভাবছি এত কষ্ট যার জন্য করলেন সেটা থেকে আপনাকে বঞ্চিত করা উচিত নয়। এই ক্রেভাস কত গভীর জানি না, যতই হোক তলায় গিয়ে খামটা খুঁজে নিতে পারবেন। লেফাফাটা তারপর সেই ফাটলের মধ্যেই ফেলে দিলাম। হ্যাঁ, ওই অমূল্য কাগজগুলো ফেলে দিলেন? আমাদের সকলের চোখই ছানা বড়া। হ্যাঁ, ঘনাদা নির্বিকার। ফেলে দিতে ওই অবস্থাতেও পেরিনও প্রায় আর্তনাদ করে উঠেছিল। তাকে অবশ্য শেষ পর্যন্ত ফাটল থেকে তুলে প্লেনে নিয়ে গিয়ে হাত কড়া পরাবার ব্যবস্থা করেছিলাম। কিন্তু সেই দামি কাগজগুলো? আমাদের বিমূঢ় জিজ্ঞাসা। আসল কাগজ তো ছিল আমার পকেটে। ঘনাদা ঈষৎ দন্ত বিকাশ করলেন। মিস্টার হিগিন্সের অ্যাটাচিতে যা ছিল তা ফাঁকি। কিন্তু ও অমূল্য কাগজে ছিল কি? আমি কৌতূহল চাপতে পারলাম না। স্পেস রকেটের নতুন নকশা, শিবু আজ করলে। নিউট্রন বোমার অঙ্ক, গৌড়ের কল্পনা। আধুনিক কটা ছবি, শিশিরের মন্তব্য। না। ঘনাদা আমাদের সংশয় মোচন করলেন। ছিল লেজের নতুন কূটকৌশল। লেজের? আমরা হতভম্ব। হ্যাঁ। ঘনাদা সদয় হয়ে ব্যাখ্যা করলেন। LASER মানে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। সংক্ষেপে ইংরেজি আদ্যক্ষরগুলো নিয়ে লেজের আজগুবি বিজ্ঞান কাহিনীর লেখকরাও যা কল্পনা করতে পারেনি, লেজের এ যুগের মাত্র সেদিনের 1960 সালের সেই যুগান্তকারী আবিষ্কার ও উদ্ভাবন। এ এমন তীব্র তীক্ষ্ণ আলোর রেখা যে 10 মাইল দূরে ফেললেও কয়েক ফুট মাত্র ছড়ায়। এ আলো দিয়ে মুহূর্তের মধ্যে সূর্যের লক্ষ লক্ষ গুণ উত্তাপ সৃষ্টি করা যায়। এ আলোর রেখা মারফত বেতারের চেয়ে ভালোভাবে মানুষের কণ্ঠ আর যে কোনো ছবি পাঠানো যায়। একটা এ আলোর রেখা এই ভারতবর্ষে এই মুহূর্তে যেখানে যত টেলিফোনের আলাপ হচ্ছে সব বইতে পারে। প্রথম যে লেজের যন্ত্র তৈরি হয় তাতে চুনির ভেতর দিয়ে শুধু একটি রঙের লাল আলোই বার হতো। আর্গন, ক্রিপ্টন গোছের গ্যাস ব্যবহারের কৌশলে এখন অন্তত 60-70 রঙের লেজের আলো বার করবার উপায় উদ্ভাবিত হয়েছে। সেই আশ্চর্য উদ্ভাবনের খসড়া নিয়েই
মিস্টার হিগিন্স বিলেত থেকে আমেরিকায় যাচ্ছিলেন। এ অমূল্য কাগজ চুরি যাওয়ার ভয়ই সঙ্গে থাকতে হয়েছিল আমায়। কিন্তু এ আশ্চর্য উদ্ভাবনের কৌশল শুধু ওই কটা কাগজে লেখা থাকবে কেন? গৌড়ের বেয়ারা প্রশ্ন। সঙ্গে করে তা নিয়ে যাবারই বা দরকার কি? টপ সিক্রেট ডাকেই তো তা পাঠাবার কথা। ঘনাদার কাছে কোনো উত্তর আর পাওয়া গেল না। বনোয়ারি তখন রামভোজে সদ্য ভাজা গরম অমলেটের প্লেট নিয়ে হাজির হয়েছে। ঘনাদা তারই ওপর হুমড়ি খেয়ে পড়লেন। গলা ব্যথার লজেন্সও রয়েছে ঘনাদা, শিশির জানালো। ঘনাদার ভর্তি গাল থেকে যে অস্পষ্ট আওয়াজ বেরোলো তা মনে করিয়ে দেওয়ায় খুশির না ধরে ফেলায় বিরক্তির ঠিক বোঝা গেল না। শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা কুলপি খান্না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আশা করি সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেল 32.5 ভাজা। শুনতে থাকুন 32.5 ভাজা।